কথায় বলে ভাগ্য কখনো কখনো আবর্জনার স্তূপ থেকেও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, কিন্তু মেঘনার জন্য, যার নিজের জীবনটাই ছিল কোনো নর্দমার ফেলে দেওয়া আবর্জনার মতো, এই কথাটি কেবল একটি নির্মম পরিহাস ছাড়া আর কিছুই ছিল না। ১৯ বছরের মেঘনা, বাবা মায়ের মুখ তার মনে নেই, আর ঘর মানে ছিল ঢাকার কোনো এক ফ্লাইওভারের নিচে বিছিয়ে রাখা একটা ছেঁড়া চটের বস্তা। তার দুনিয়া শুরু হতো ভাঙাড়ি কোড়ানো দিয়ে, আর রাতের অন্ধকারে ক্ষুধার্ত পেটে এক বুক ভয় নিয়ে শেষ হতো। সেই রাতে শহর নিজের পূর্ণ গতিতে চলছিল। আকাশচুম্বী অট্টালিকাগুলো তাদের আলোকসজ্জায় মত্ত ছিল, আর দামি দামি গাড়িগুলো রাস্তার জমা জলে ছিটে উড়িয়ে পাশ দিয়ে চলে যাচ্ছিল। অঝরে বৃষ্টি পড়ছিল। মেঘনা প্লাস্টিকের একটা ছেঁড়া চাদরে নিজেকে গুটিয়ে এক বন্ধ দোকানের কার্নিশের নিচে সিটিয়ে বসেছিল। আজ সে সারাদিনে মাত্র একটা শুকনো রুটি পেয়েছিল। পেটের ভেতর যেন ইঁদুর নয়, ক্ষুধার্ত নেকড়ে দৌড়াচ্ছিল। তখনই সেই বিশাল দুর্গন্ধময় ডাস্টবিনের পেছন থেকে বৃষ্টি আর গাড়ির শব্দকে ভেদ করে এক চাপা ক্ষীণ আওয়াজ এলো। ওয়াহ, ওয়াহ। মেঘনা প্রথমে সেটাকে মনের ভুল ভেবেছিল, হয়তো ক্ষুধার্ত থাকার কারণে তার মাথা ঝিমঝিম করছিল। কিন্তু আওয়াজটা আবার এলো, এবার আরও স্পষ্ট। কোনো বিড়ালের বাচ্চার মতো নয়, এটা ছিল এক মানুষের বাচ্চার কান্নার শব্দ। তার হৃৎপিণ্ড জোরে ধকধক করে উঠল। ভয় পেতে পেতে সে বৃষ্টির মধ্যে বাইরে বেরোল। দুর্গন্ধে তার নাক ফেটে যাচ্ছিল, কিন্তু তার পাগুলো ডাস্টবিনের দিকেই এগোতে থাকল। সে ময়লার ভেজা স্তূপ সরালো এবং যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। একটা নোংরা তোয়ালেতে জড়ানো, বৃষ্টিতে ভিজে প্রায় নীল হয়ে যাওয়া এক নবজাতক শিশু। তার চোখ বন্ধ ছিল, কিন্তু ছোট্ট মুখটা কান্নার জন্য খোলা ছিল। মেঘনা এক মুহূর্তের জন্য সেখানে জমে গেল। সে নিজে এক লাওয়ারিশ ছিল, আজ সে আর এক লাওয়ারিশকে খুঁজে পেল। তার প্রথম চিন্তা ছিল, এখান থেকে পালিয়ে যা, এটা আর এক বিপদ। আমি নিজেকেই খাওয়াতে পারি না, একে কি করে পালব? কিন্তু সে যেমনই ফিরল, বাচ্চাটা একটা জোরে ফুঁপিয়ে উঠল। সেই ফুঁপিয়ে ওঠা মেঘনার বুকে তীরের মতো বিঁধল। সে আবার ঘুরে কাঁপানো হাতে সেই বাচ্চাটাকে তুলল আর নিজের বুকে জড়িয়ে ধরল। সে নোংরা ছিল, দুর্গন্ধময় ছিল, কিন্তু বেঁচে ছিল। মেঘনা তাকে নিজের ছেঁড়া ভেজা শলে জড়াল এবং আবার কার্নিশের নিচে ফিরে এলো। সে জানত না যে, যাকে সে দুনিয়ার সবচেয়ে অসহায় এক টুকরো মাংস ভাবছিল, সে আসলে এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি আরিয়ান চৌধুরীর অপহৃত একমাত্র পুত্র। বাচ্চাটা তার কোলে ছিল, কিন্তু মেঘনার পুরো শরীর কাঁপছিল। তার ঠান্ডা লাগছিল নাকি ভয় কাঁপছিল, সে নিজেও জানত না। বাচ্চার ফুঁপিয়ে ওঠা এখন হালকা হয়ে গিয়েছিল। সে হয়তো ঠান্ডায় কুঁকড়ে গিয়েছিল। মেঘনা ঘাবড়ে গিয়ে নিজের শলটা আরও কোষে জড়িয়ে ধরল। সে বাচ্চার ছোট্ট হৃৎস্পন্দন নিজের পাঁজরের ওপর অনুভব করছিল। হে ভগবান, আমি এখন কি করব? সে ভাবল। সে পুলিশের কাছে যেতে পারত, কিন্তু পুলিশদের নাম শুনলেই তার হাত পা ঠান্ডা হয়ে যেত। তারা কতবার তাকে আর তার মতো গৃহহীন মানুষকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, লাঠি দিয়ে মেরেছে। যদি আমি একে পুলিশের কাছে দিই, তবে তারা প্রথমে আমাকেই হাজারটা প্রশ্ন করবে। যদি তারা আমার ওপরেই একে চুরি করার দোষ চাপিয়ে দেয়, তবে এই ভয় তার মনে জাঁকিয়ে বসল। বৃষ্টি একটু থেমেছিল। বাচ্চার দুধের প্রয়োজন ছিল। সে ক্ষুধার্ত ছিল। মেঘনা নিজের ক্ষুধার চেয়ে সেই ছোট্ট প্রাণের ক্ষুধা বেশি অনুভব করছিল। সেই বাচ্চার মুখটা পরিষ্কার করার চেষ্টা করল। সে খুব সুন্দর ছিল, গায়ের রং মার্বেলের মতো ধবধবে ফর্সা। একেবারে সেই সব ধনী ঘরের বাচ্চাদের মতো, যাদের সে দামি গাড়ির জানলার কাঁচের ওপার থেকে হাসতে দেখত। ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে চৌধুরী প্যালেস নামের রাজপ্রাসাদে কেয়ামত নেমে এসেছিল। আরিয়ান চৌধুরী, যার ধন সম্পদের কোনো হিসেব ছিল না, আজ অসহায় দাঁড়িয়েছিল। তার ৬ মাসের ছেলে, তার একমাত্র উত্তরাধিকারী, তার নিজের বাড়ি থেকে কড়া নিরাপত্তা সত্ত্বেও অপহৃত হয়েছিল। বাড়ি পুলিশ, মিডিয়া আর আত্মীয় স্বজনে ভর্তি ছিল। আরিয়ানের স্ত্রী রিদিমা সোফার উপর বেহুশ হয়ে পড়েছিল। আমার ছেলে চাই আরিয়ান, সে চিৎকার করছিল। আপনি বলতেন এই বাড়িতে একটা পাখিও ডানা ঝাপটাতে পারবে না, তবে সে কোথায়? আরিয়ানের মুখ পাথরের মতো শক্ত হয়েছিল।
1 ঘন্টা আগে তার কাছে মুক্তিপণের ফোন এসেছিল, 50 কোটি টাকা অথবা নিজের ছেলেকে ভুলে যাও। কিন্তু যখন আরিয়ান টাকা দিতে রাজি হলো, তখন ওপাশ থেকে ফোন কেটে গেল। তারপর থেকে কেবল নিস্তব্ধতা। আরিয়ান জানত এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা তার কোনো পুরনো শত্রুর কাজ। কেউ তাকে শুধু কাঙাল নয়, বরং পুরোপুরি ধ্বংস হতে দেখতে চেয়েছিল। এদিকে ফ্লাইওভারের নিচে মেঘনা একটা সিদ্ধান্ত নিল। সে বাচ্চাটাকে ছেড়ে দিতে পারবে না, অন্তত যতক্ষণ সে সুস্থ না হয়। সে নিজের পকেট হাতড়াল। সারাদিনের ভাঙাড়ি কুড়ানোর কামাই থেকে বেঁচে থাকা মাত্র 12 টাকার কয়েন। সে বাচ্চাটাকে বুকের সাথে চিপটে ধরল আর বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে পড়ল। কাছের রেলওয়ে স্টেশনে 24 ঘন্টা চায়ের দোকান খোলা থাকত। বাচ্চার জন্য তার দুধ দরকার ছিল। সে এটা ভাবেনি যে এই সিদ্ধান্ত শুধু সেই বাচ্চার নয়, বরং তার নিজের ভাগ্যের রেখাও চিরতরে বদলে দিতে চলেছিল। 12 টাকার মূল্য আজ মেঘনা বুঝতে পারছিল। নিজের জীবনে সেই কয়েনগুলোকে শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য গুনেছিল, কিন্তু আজ এই কয়েনগুলো একটা জীবন বাঁচানোর জামিন ছিল। সে বাচ্চাটাকে নিজের শলে কোষে জড়িয়ে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচিয়ে স্টেশনের দিকে ছুটল। বৃষ্টির প্রতিটি ফোঁটা বাচ্চার গায়ে না পড়ে তার পিঠে লাগছিল, আর তাতে সে এক অদ্ভুত শান্তি পাচ্ছিল। স্টেশনের চায়ের দোকানে কিছু কুলি আর রিকশাওয়ালা জমা হয়েছিল, যারা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। দোকানের মালিক রহমত চাচা চুলায় চা ফোটাত। মেঘনার নিজের অবস্থার ওপর লজ্জা লাগছিল। ভেজা, নোংরা আর কোলে একটা বাচ্চা। চাচা, তার গলা কাঁপছিল, একটু একটু দুধ মিলবে? রহমত তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। দুধ? রাত 2টোর সময়? আর তোর কাছে টাকা আছে? এটা ধর্মশালা নয়, ভাগ এখান থেকে। টাকা আছে। মেঘনা তাড়াতাড়ি নিজের নোংরা মুঠি খুলল আর সেই 12 টাকার কয়েনগুলো ক্যাশ বাক্সে রাখল। শুধু একটুখানি, এই বাচ্চাটা ক্ষুধার্ত। রহমতের নজর এবার বাচ্চার ওপর পড়ল, যে মেঘনার শলে একটা ছোট পুটলির মতো জড়ানো ছিল। তার মন গলল না, কিন্তু ব্যবসার হিসাব পরিষ্কার ছিল। 10 টাকায় 1 কাপ চা আসত, দুধ নয়। তখনই এক কুলি যে চা খাচ্ছিল, সে বলল, আরে দিয়ে দাও রহমত, মেয়েটা নিজের জন্য নয়, বাচ্চার জন্য চাইছে। তোমারও তো নাতনি আছে। রহমত কিছু বিড়বিড় করতে করতে একটা ছোট স্টিলের গ্লাসে কিছুটা গরম দুধ ঢালল আর মেঘনার দিকে বাড়িয়ে দিল। নে, আর এখন যা এখান থেকে, কাস্টমার খারাপ হয়। মেঘনা ছো মেরে গ্লাসটা ধরে নিল। তার হাত কাঁপছিল। সে দোকান থেকে একটু দূরে এক বেঞ্চের নিচে কুঁকড়ে বসে পড়ল। এখন সবচেয়ে বড় মুশকিল ছিল বাচ্চাটাকে দুধ খাওয়ানো। তার কাছে না ছিল বোতল, না ছিল চামচ। সে নিজের শলের একটা কোণ দেখল, যা বৃষ্টিতে ভেজা থেকে একটু বেটে গিয়েছিল। সে সেটা গ্লাসে ডুবিয়ে দুধের ফোঁটা বাচ্চার মুখে টপকাতে থাকল। প্রথমে বাচ্চাটা কোনো নড়াচড়া করল না। মেঘনার বুক কেঁপে উঠল। তবে কি এটা? কিন্তু তারপর যেমনই দুধের আরও এক ফোঁটা তার ঠোঁটে পড়ল, বাচ্চাটা জোরে মুখ নাড়াল। সে ক্ষুধার্ত ছিল। মেঘনা তাড়াতাড়ি কাপড় ডুবিয়ে তার মুখে নিংড়ে দিতে থাকল। গ্লাস খালি হয়ে গেল, কিন্তু বাচ্চার ফুপিয়ে ওঠা বন্ধ হয়ে গিয়েছিল। সে নিজের ছোট্ট চোখ খুলল আর সরাসরি মেঘনার মুখের দিকে তাকিয়ে থাকল। সেই এক নজরে না জানি এমন কী ছিল যে মেঘনার নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে দেখেনি। এই বাচ্চার চোখে না ঘৃণা ছিল, না অবজ্ঞা, না দয়া, ছিল শুধু এক প্রয়োজন। আর আজ সেই প্রয়োজন মেঘনা পূরণ করেছিল। সে বাচ্চাটাকে আবার বুকে টেনে নিল আর তার পিঠ চাপড়ে দিতে থাকল। ওদিকে চৌধুরী প্যালেসে আরিয়ান চৌধুরী ফোনে চিৎকার করছিল। কমিশনার থেকে শুরু করে প্রভাবশালী নেতা সবাই তার এক ফোনে উঠে বসত, কিন্তু তার ছেলে নিখোঁজ ছিল। তখনই তার চিফ অফ সিকিউরিটি আকাশ হন্তদন্ত হয়ে এলো। স্যার, একটা বিশাল গণ্ডগোল হয়েছে। বিক্রম নিখোঁজ। বিক্রম সেই লোক যাকে আরিয়ান নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত, যে তার ছেলের ব্যক্তিগত বডিগার্ড ছিল। তার মানে? আরিয়ানের গলা হিমশীতল হয়ে গেল। তার ডিউটি শেষ হয়েছিল, কিন্তু সে বাড়িতে নেই, তার ফোন বন্ধ। আর স্যার, বাচ্চার ঘরের নার্সারির গোপন ক্যামেরার শেষ ফুটেজে বিক্রমকেই বাচ্চা তুলে নিয়ে বাইরে যেতে দেখা যাচ্ছে। এটা শুধু অপহরণ ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতা। সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা এই শব্দটা আরিয়ান চৌধুরীর কাছে শুধু ব্যবসার দুনিয়ায় গুরুত্ব রাখত। সে কখনো ভাবেনি যে এই বিষ তার নিজের ঘর, তার নিজের পরিবার পর্যন্ত পৌঁছাবে। বিক্রম, যাকে সে নিজের ছায়া মনে করত, যাকে সে নিজের ছেলের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিল, সেই খুনি বেরোল। আরিয়ানের চোখে জল নয়,
আগুন ছিল। ওকে খুঁজে বের করো। সে কমিশনারের উপর চেঁচিয়ে উঠল, জীবিত অথবা মৃত, আমার শুধু আমার ছেলে ফেরত চাই, আর বিক্রমকে আমার সামনে নিয়ে এসো। শহরের প্রতিটি মোড়ে বিক্রমের ছবি দেওয়া হলো, প্রতিটি পুলিশ স্টেশনকে অ্যালার্ট করা হলো। আরিয়ান নিজের প্রাইভেট সিকিউরিটি টিমকেও কাজে লাগিয়ে দিল। এটা শুধু একটা বাচ্চাকে খোঁজার অভিযান ছিল না, এটা ছিল এক আহত সিংহের তার শত্রুকে শিকার করার লড়াই। কিন্তু বিক্রম ধূর্ত ছিল। সে জানত আরিয়ান তাকে পাতাল থেকেও খুঁজে বের করবে। তার উদ্দেশ্য শুধু মুক্তিপণ ছিল না, তার উদ্দেশ্য ছিল আরিয়ানকে সেই ব্যথার স্বাদ দেওয়া যা আরিয়ান কোনো এক সময় বিক্রমকে দিয়েছিল। এটা ছিল এক পুরনো গভীর ক্ষতের প্রতিশোধ। এদিকে স্টেশনের বেঞ্চে বসে থাকা মেঘনা এই সব ঝড়ের কোনো খবরই জানত না। তার জন্য দুনিয়া সেই বাচ্চার ছোট্ট নিঃশ্বাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। দুধ খেয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শীত তখনও ছিল। রহমত চাচার দোকান এখন বন্ধ হতে শুরু করেছিল। মেঘনাকে ওখান থেকে যেতে হবে। একে কোথায় নিয়ে যাব সে ভাবল। ফ্লাইওভারের নিচে তার জায়গায় হয়তো আজ অন্য কেউ কবজা করে নিয়েছে, কিন্তু তার কাছে আর কোনো ঠিকানা নেই। সে বাচ্চাটাকে কষে ধরল আর আবার সেই অন্ধকার রাস্তায় হাঁটা দিল। যখন সে ফ্লাইওভারের নিচে নিজের পুরনো জায়গায় পৌঁছল, দেখল সেখানে জল জমে আছে। তার চটের বস্তা আর পিচবোর্ড যা তার বিছানা ছিল সব ভেসে গিয়েছে। তার চোখে আবার অসহায়ত্ব ফুটে উঠল, কিন্তু কোলে ঘুমানো বাচ্চার দিকে তাকিয়ে সে সাহস সঞ্চয় করল। সে ব্রিজের সবচেয়ে শুকনো কোণে গেল, যেখানে কিছু বড় বড় সিমেন্টের পাইপ রাখা ছিল। সে একটা পাইপের ভেতরে ঢুকে গেল। এই জায়গাটা শুকনো ছিল আর হাওয়া থেকেও বাঁচাত। এটাই আজ রাতের জন্য তাদের প্রাসাদ ছিল। মেঘনা নিজের ভাঙাড়ি কুড়ানোর বস্তাটা মাটিতে বিছালো, তারপর নিজের শলটা, যা এখন কিছুটা শুকিয়েছিল, সেটা বিছালো। সে বাচ্চাটাকে তার উপর শুইয়ে দিল। বাচ্চা ঘুমের ঘোরে একটু নড়ল। মেঘনা তাকে শুধু দেখতে থাকল। এত সুন্দর, একদম রাজার মতো। সে কাঁপানো হাতে বাচ্চার গাল ছুল। রাজা, হ্যাঁ, আমি তোকে রাজাই ডাকব। সে নিজে জানত না যে অজান্তেই সে বাচ্চাটিকে তার আসল নাম না দিলেও তার আসল মর্যাদার নাম দিয়ে দিয়েছিল। সে নিজের ছেঁড়া জামার একটা অংশ ছিঁড়ল, পাশের নোংরা জলের কল থেকে ভেজালো আর বাচ্চার মুখ ও গা মুছিয়ে দিতে থাকল। ডাস্টবিনের সমস্ত নোংরা দূর হতেই বাচ্চাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। তার গলায় একটা সরু সোনার চেইন ছিল, যাতে একটা ছোট এ লেখা লকেট ছিল। মেঘনার নজর সেটার উপর পড়ল, কিন্তু সে সেটার মানে বুঝল না। সে শুধু ওটা আবার কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিল, যাতে কারণ নজরে না পড়ে। সেই রাতে, সেই ঠান্ডা সিমেন্টের পাইপে এক গৃহহীন মেয়ে, যাকে দুনিয়া সবসময় অবজ্ঞা করেছে, এক কোটিপতির উত্তরাধিকারীকে নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটা দিচ্ছিল, নিজের মমতা আর নিজের শরীরের উষ্ণতা। সকালের প্রথম আলো যখন সিমেন্টের পাইপের মুখে পড়ল, তখন মেঘনার ঘুম ভাঙল। এক মুহূর্তের জন্য তার মনে হল সে স্বপ্ন দেখছিল, কিন্তু তখনই তার বুকে একটা ছোট্ট নড়াচড়া হল। রাজা জেগে উঠেছিল। বাচ্চার সারল্যভরা আওয়াজ মেঘনাকে সেই রূঢ় নাস্তবতার কথা মনে করিয়ে দিল, যা এখন তার জীবন হয়ে দাঁড়িয়েছে। সে এখন আর একা নয়। বাচ্চা ক্ষুধার্ত ছিল, আর মেঘনাও। তার কাছে না ছিল টাকা, না ছিল দুধ। সে জানত, যদি তাকে আর এই বাচ্চাটাকে বেঁচে থাকতে হয়, তবে তাকে ভাঙাড়ি কোড়ানোর জন্য বেরোতে হবে। কিন্তু সেই ছোট্ট প্রাণটাকে একা পাইপে ফেলে রেখে কি করে যাবে? তার নজর পাশের আবর্জনার স্তূপের ওপর পড়ল। সেখানে একটা পুরনো বিবর্ণ কিন্তু মজবুত ওড়না পড়েছিল। মেঘনা সেটা তুলল, ঝাড়ল, আর তারপর, যেমন সে অন্য মায়েদের করতে দেখেছে, সে সেই ওড়না দিয়ে একটা ঝোলা বানালো। সে রাজাকে সাবধানে তাতে শুইয়ে দিল আর নিজের বুকের সাথে বেঁধে নিল। বাচ্চা এখন তার পিঠে নিরাপদ ছিল, তার হৃৎস্পন্দন অনুভব করছিল। মেঘনা নিজের বস্তা তুলল আর পাইপ থেকে বেরোল। গতরাতের বৃষ্টি শহরকে ধুয়ে দিয়েছিল, কিন্তু প্রতিটি খুঁটি আর দেওয়ালে নতুন কিছু সেটে দেওয়া হয়েছিল। পোস্টার, নিখোঁজ, 1 কোটি টাকা পুরস্কার। পোস্টারে এক হাসি খুশি গোলগাল বাচ্চার ছবি ছিল। মেঘনার নজর সেই ছবির ওপর আটকে গেল। তার হৃৎপিণ্ড যেন কেউ নুঠো করে ধরল। এটা এটা তো রাজা ছিল। সেই এক চোখ, সেই নাক। সে কাঁপানো হাতে পোস্টারের কাছে গেল। আরিয়ান চৌধুরীর ছেলে আরিয়ান জুনিয়র, আভি, বয়স 6 মাস, 1 কোটি। মেঘনা নিজের জীবনে এতগুলো শূন্য একসঙ্গে দেখেনি। 1 কোটি! এই টাকা দিয়ে সে 100টা বাড়ি কিনতে পারত। তাকে আর কোনোদিন অভুক্ত অবস্থায় ঘুমাতে হতো না। এক মুহূর্তের জন্য তার মাথায় চিন্তা এলো, আমি একে পুলিশের কাছে ফিরিয়ে দেব, আমি বড়লোক হয়ে যাব। তখনই এক পুলিশের জিপ চড়ে ব্রেক কষে সেখানেই থামল। দুজন কনস্টেবল নামল আর পাশেই শুয়ে থাকা অন্য গৃহহীন মানুষদের লাঠি দিয়ে পিটিয়ে তাড়াতে থাকল। এখানে কোনো বাচ্চা দেখেছিস বা এমন কেউ? কনস্টেবল এক ভিখারিকে পোস্টার দেখালো।
না সাহেব, কোথায় সাহেব? সে ভয়ে ভয়ে হাত জোর করল। ভাগ এখান থেকে সব। কনস্টেবল লাঠি ঠোকল। মেঘনার রক্ত জমে গেল। সে বুঝে গেল যদি সে বলে যে বাচ্চাটা তাকে ডাস্টবিনে মিলেছে, তবে কেউ তার কথা বিশ্বাস করবে না। তারা ভাববে এই নোংরা ভাঙাড়িওয়ালি মেয়েটাই 1 কোটির জন্য বাচ্চাটাকে অপহরণ করেছে। তারা তাকে মারবে, জেলে পুরে দেবে। তার ভালো কাজের পুরস্কার তাকে চোর আর অপহরণকারী বানিয়ে দেওয়া হবে। ভয় তার পা আঁকড়ে ধরল। সে কোষে নিজের ঝোলাটা ধরল, রাজার মুখ ওড়নায় আরও লুকিয়ে নিল এবং কোনো আওয়াজ না করে দ্রুত ঘুরে এক সরু গলির অন্ধকারে ঢুকে পড়ল। এখন সে শুধু এক অসহায় মেয়ে ছিল না, সে ছিল এক পলাতক যার বুকের কাছে এই শহরের সবচেয়ে দামি খাজানা বাঁধা ছিল। গলির অন্ধকারে মেঘনার শ্বাস কোনো ঝড়ে পড়া নৌকোর মতো ওঠানামা করছিল। তার পিঠে বাঁধা রাজা অর্থাৎ আরিয়ান জুনিয়র শান্তিতে ঘুমাচ্ছিল। সে জানত না যে তার ছোট্ট জীবন এই অচেনা গলিতে কতটা তোলপাড় সৃষ্টি করেছে। 1 কোটি, এই অঙ্কটা মেঘনার মাথায় হাতুড়ির মতো বাজছিল। কিন্তু সেই অঙ্কের চেয়েও বেশি সে পুলিশের লাঠি আর জেলের অন্ধকার কুঠুরি দেখতে পাচ্ছিল। ওরা আমাকে মেরে ফেলবে, সে নিজের ভেজা জামার হাতা দিয়ে চোখের জল মুছতে মুছতে ভাবল। ওরা কখনো বিশ্বাস করবে না যে এটা আমি ময়লায় পেয়েছি। এক গরিবের সত্য ধনীদের সন্দেহের সামনে সব সময় হেরে যায়। তাকে এখান থেকে বেরোতে হবে। এই এলাকার প্রতিটি পুলিশ এখন বাচ্চাটাকে খুঁজছে, কিন্তু কোথায় যাবে? তখনই তার শহরের অন্য প্রান্তে থাকা কামরাঙীর চর বা টঙ্গীর বিশাল বস্তির কথা মনে পড়ল। সেই জায়গা যেখানে লক্ষ লক্ষ মেঘনা থাকত, যেখানে পুলিশও কাউকে খোঁজার আগে 100 বার ভাবত। সেখানে সেই ভিড়ে হয়তো সে আর রাজা কিছুদিন লুকিয়ে থাকতে পারবে। বাচ্চা আবার ক্ষুধার জন্য ছটপট করতে লাগল। মেঘনার পেটও খিদে জ্বলছিল, কিন্তু বাচ্চার প্রয়োজন বেশি বড় ছিল। তার টাকা চাই দুধের জন্য। ভাঙাড়ি বিক্রি করে সে আজ কিছু কামাতে পারবে না। তার নজর নিজের পায়ের ওপর গেল। তার পায়ের উপর একটা সরু কালো হয়ে যাওয়া নুপুর ছিল। তার মনে ছিল না এটা তার কাছে কবে থেকে ছিল। হয়তো এটাই একমাত্র জিনিস যা তার পরিবারের চিহ্ন ছিল। এটা শুধু রূপোর টুকরো ছিল না, এটা তার অস্তিত্বের, তার ফেলে আসা অতীতের একমাত্র প্রমাণ ছিল। সে কাঁপানো হাতে সেই নুপুরটা খুলল। তার বুকে একটা হাহাকার উঠল। আজ সে তার শেষ অবলম্বনটাও এই বাচ্চার জন্য কোরবানি দিচ্ছিল, যাকে সে মাত্র কয়েক ঘন্টা আগে পেয়েছে। সে গলি থেকে বের হয়ে কোনো মতে গা বাঁচিয়ে এক ছোট সোনার দোকানে গেল। দোকানদার সেই নোংরা মেয়েটা আর তার কালো হয়ে যাওয়া নুপুরটা ঘৃণার সাথে দেখল। এটার 50 টাকা পাব, সে মুখ কুঁচকে বলল। মেঘনা জানত এটার দাম বেশি, কিন্তু তার কাছে তর্ক করার সময় ছিল না। সে 50 টাকার নোট নিল আর পাশের ফার্মেসি থেকে 1 প্যাকেট দুধের গুঁড়ো আর একটা ফিডার কিনল। ঠিক সেই সময় শহরের এক সস্তা লজে বিক্রম টিভিতে নিজেরই চেহারা দেখছিল। আরিয়ান চৌধুরীর সবচেয়ে বিশ্বস্ত সিকিউরিটি চিফই বেরোল অপহরণকারী। নিউজ অ্যাঙ্কার চিৎকার করছিল। বিক্রম রাগে টিভিতে বোতল ছুঁড়ে মারল। তার প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। তার বাচ্চাকে ডাস্টবিনে ফেলার কথা ছিল না। তার প্ল্যান ছিল সে বাচ্চাকে নিজের এক সঙ্গীর হাতে তুলে দেবে, যে তাকে শহরের বাইরে নিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে তার সঙ্গী পিছিয়ে গেল আর পুলিশের পাহারা কড়া হয়ে গেল। ঘাবড়ে গিয়ে সে বাচ্চাকে সেই ডাস্টবিনেই ফেলে দিয়েছিল, এটা ভেবে যে কেউ না কেউ তাকে পুলিশের কাছে পৌঁছে দেবেই আর দোষ তার ওপর আসবে না। কিন্তু এখন বাচ্চাও গেল আর 50 কোটি টাকাও, আর আরিয়ান তাকে ছাড়বে না। তাকে সেই বাচ্চাটা খুঁজতে হবে। পুলিশের আগে ওটাই একমাত্র প্রমাণ যা হয়তো তার জীবন বাঁচাতে পারে। সে ছদ্মবেশ ধরে আবার সেই ফ্লাইওভারের দিকে বেরোল। সেখানে রহমত চাচা চাওয়ালা তাকে জানালো, হ্যাঁ, একটা ভাঙাড়িওয়ালি মেয়ে ছিল, রাতে এক বাচ্চার জন্য দুধ চাইছিল। বিক্রমের চোখে এক খুনি আভা ফুটে উঠল। বিক্রমের চোখ ছিল কোনো শিকারীর মতো, আর মেঘনা তার সবচেয়ে সহজ শিকার। রহমত চাচার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সে সেই এলাকার প্রতিটি গলি ছানবিন করছিল। সে জানত এক ভাঙাড়িওয়ালি মেয়ে কোলে বাচ্চা নিয়ে বেশি দূরে যেতে পারবে না। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, যদি বাচ্চা সে আবার পেয়ে যায় তবে সে আরিয়ানের সামনে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে এবং সমস্ত দোষ এই নামহীন মেয়েটার উপর চাপিয়ে দেবে। আর যদি মেয়েটা বাধা দেয় তবে সে দুজনেই চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। মেঘনা এই সব থেকে বেখবর হয়ে বস্তির গোলক ধাঁধার মতো সরু গলিগুলোর মুখে পৌঁছে গিয়েছিল। এখানে ভিড়ের মধ্যে সে এক মুহূর্তের জন্য স্বস্তি পেল। এখানে সবাই নিজের লড়াই লড়ছিল, কারো কাছে অন্যের দিকে তাকানোর সময় ছিল না। সে একটা নোংলা কোণে বসে কাঁপানো হাতে দুধের বোতল তৈরি করল। রাজা ক্ষুধার চোটে কান্নাকাটি করছিল। যেমনই বোতল তার মুখে লাগল, সে চুপ হয়ে দ্রুত দুধ খেতে শুরু করল। মেঘনার চোখে জল ছিল, কিন্তু এটা ভয়ের নয়,
এক অদ্ভুত সন্তুষ্টির জল। আজ তার জীবনে প্রথমবার কেউ তার ওপর এতটা নির্ভরশীল ছিল। আজ প্রথমবার সে কারো জীবন বাঁচিয়েছিল। শেষ পর্যন্ত তোকে পেয়েই গেলাম। এক খসখসে ঠান্ডা আওয়াজে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। বিক্রম ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল। তার মুখ রাগে থমথম করছিল। চল, বাচ্চাটা আমাকে দে, জলদি কর। মেঘনার রক্ত জমে গেল। এ সেই লোক নয় যার ছবি সে পোস্টারে দেখেছিল, কিন্তু তার মুখে সেই হিংস্রতা ছিল। সে বুঝে গেল এই বিপদ পুলিশের চেয়েও বড়। সে রাজাকে নিজের বুকে চিপটে ধরল আর পেছাতে লাগল। না, এটা আমার, তোর। বিক্রম হাসল। তোর অকাত আছে এটা পালার, চল জেদ করিস না। সে বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এ কাল রাতের সেই ডরপোক মেঘনা ছিল না, এ ছিল এক মা। না, সে নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করল আর বিক্রমের হাত ঝটকে দিল। সে পাশে পড়ে থাকা একটা খালি টিন তুলল আর বিক্রমের মাথায় সজোরে মারল। বিক্রম এই পাল্টা আক্রমণে চমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার রাগ সপ্তমে চড়ে গেল। তুই আমাকে মারবি ভিখারি? সে মেঘনাকে চুলে ধরে মাটিতে ফেলে দিল। বাচ্চা মেঘনার কোল থেকে ছিটকে দূরে দিয়ে পড়ল আর জোরে জোরে কাঁদতে লাগল। যেমনই বিক্রম বাচ্চাকে তোলার জন্য ঝুঁকল, নড়বে না বিক্রম। তীব্র ব্রেকের শব্দ আর অনেকগুলো ভারী জুতোর আওয়াজের সাথে গুলির দুপাশ বন্ধ হয়ে গেল। আরিয়ান চৌধুরী নিজের চোখে ঘৃণা নিয়ে, পুলিশ কমিশনার আর নিজের প্রাইভেট সিকিউরিটি নিয়ে দাঁড়িয়েছিল। তারা বিক্রমের ফোন ট্র্যাক করে ফেলেছিল। বিক্রম সেখানেই জমে গেল। তার খেলা শেষ হয়ে গিয়েছিল। পুলিশ তাকে জাপটে ধরল। আরিয়ান নিজের ছেলের দিকে ঝাঁপিয়ে পড়ল, তাকে তুলল আর বুকে জড়িয়ে ধরল। সে কাঁদছিল, নিজের ছেলেকে বারবার চুমু খাচ্ছিল। তারপর তার নজর মাটিতে পড়ে থাকা মেঘনার ওপর গেল। সে আহত ছিল, তার কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখ তখনও রাজার উপরেই আটকে ছিল। এই মেয়েটা কে? কমিশনার জিজ্ঞেস করলেন। এ কি অপহরণে জড়িত ছিল? বিক্রম হাত করা পড়া অবস্থায় চিৎকার করল, এই মেয়েটাই বাচ্চা চুরি করেছিল। আরিয়ান মেঘনার দিকে এক দৃষ্টে তাকাল। তার চোখে সন্দেহ ছিল। মেঘনা শুধু কাঁদছিল। না সাহেব, আমি একে ডাস্টবিনে পেয়েছিলাম, ফ্লাইওভারের নিচে। ও ক্ষুধার্ত ছিল। আমি শুধু। তার গলা ধরে এলো। সে নিজের পকেট থেকে বেঁচে থাকা কয়েন আর দুধের খালি বোতলটা বের করে সামনে ধরল। আমি আমার নূপুর বেচে দিয়েছিলাম ওর দুধের জন্য। আরিয়ান চৌধুরী পাথরের মতো স্থির হয়ে গেল। সে এক নজর বিক্রমের দিকে তাকালো, যাকে সে ভাই ভেবেছিল, সম্পদ দিয়েছিল, আর যে তার ছেলেকে আবর্জনায় ফেলে দিয়েছিল। আর তারপর সে সেই গৃহহীন মেয়েটাকে দেখল, যার কাছে কিছু ছিল না, তবুও সে তার একমাত্র অলংকার বিক্রি করে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে। 1 কোটি টাকার পুরস্কার ছোট হয়ে গিয়েছিল। আরিয়ান বাচ্চাটাকে তার স্ত্রীর হাতে সঁপে দিল আর মাটিতে বসে থাকা মেঘনার সামনে হাঁটু গেড়ে বসল। সে নিজের হাতে মেঘনার চোখের জল মুছিয়ে দিল। তুমি শুধু আমার ছেলেকে বাঁচাওনি। আরিয়ানের গলা ধরে এলো। তুমি আজ আমাকে বাঁচিয়েছ। তুমি আমার বিশ্বাসকে বাঁচিয়েছ। সেই দিন শহর দেখল যে সবচেয়ে ধনী হৃদয় কখনো কখনো সবচেয়ে গরিবের বুকেও ধকধক করে। মেঘনা কোনো পুরস্কার পেল না, সে পেল একটা পরিবার। আরিয়ান তাকে নিজের মেয়ের মতো আপন করে নিল, আর ছোট রাজাকে মানুষ করার দায়িত্ব তাকেই দিল। কারণ সে জানত যে অর্থবিত্তের চেয়ে মমতা দিয়ে মানুষ করা অনেক বড় কথা, আর মানুষত্বের চেয়ে বড় কোনো ধর্ম হয় না।